মায়াপুর, যেখানে তৈরি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, যেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ এসে ভোগ খেয়ে যায়, যেখানে আজও সেই পুরনো যুগের গরুর গাড়ি দেখা যায়, আর সুস্বাদু প্রসাদ, ভোগ আর নবদ্বীপের সেই ক্ষীর দইয়ের কথা না বললেই নয়। তো চলো আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো মায়াপুর আর নবদ্বীপের কিছু সুন্দর সুন্দর দৃশ্য, আর দর্শন করাবো সেই সুন্দর সুন্দর ধামগুলি। তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো শেষ অবধি, আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো এবার শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে কোথায় যাচ্ছি জানো? আজকে আমি যাচ্ছি মায়াপুর ফ্যামিলির সাথে, ওয়ার্ল্ডস লার্জেস্ট টেম্পলে। সো চলো দেখতে থাকো ব্লগটা, সবকিছু ডিটেলসে দেখাবো, কি করে যাব না যাব, ওইখানে গিয়ে ভোগ কিরকম, কি আরতির টাইম, সবকিছু ডিটেলসে দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, লেটস গো। তো ভোর 4টের সময় উঠে সবাই রেডি হয়ে 6টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। এই যে আমাদের ড্রাইভার কাকু আর মা এখানে যাত্রাপথে টিফিন খাবারটাকে গাড়িতে তুলছে, কারণ আমরা এখন একটু বাইরে খাবার কমিয়েছি। তো রাস্তায় পুরো ভোরবেলায় কুয়াশায় ভর্তি, কিছু জাস্ট দেখাই যাচ্ছিল না। আর এই যে দেখছো সূর্য মামা এখনো উদয়ই হয়নি, তো আমরাও সূর্য মামার সাথেই পাড়ি দিলাম এই যাত্রাপথে। তো এখন আমরা পলাশীর গোবিন্দপুরের এই হাইওয়ের ধারে এসে দাঁড়িয়েছি। রাস্তা একদম কুয়াশায় ভর্তি, আর একদম প্রচুর ঠান্ডা, প্রচুর। 6:30টার সময় বেরিয়েছে, আর এখন বাজে 8:40। কিন্তু মেন ব্যাপার হলো এখানে গিয়ে ভোগ পাওয়ার ব্যাপারটা। এখানে গিয়ে তারপর আবার লাইন দিতে হবে। আর আজকে হলো 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর। তো আশা করছি যে এখানে প্রচুর ভিড় হবে, মানে যাই হোক সম্ভাবনা আছে ভিড় হওয়ার। তো ভোরবেলায় বেরানোর পর এত ঠান্ডা লাগছিল যে রাস্তায় দাঁড়িয়ে চা না খেলে না আর হচ্ছিল না। এই যে ঠান্ডা, আর এই ঠান্ডাতে যদি চা না খাই তো ব্যাপারটা মানে মজা নেই আ রাহা, এরকম ব্যাপার হয়ে যাবে, বুঝলে তো? তো তাই জন্য চা মানে মোস্ট ইম্পর্টেন্ট। আর সকাল সকাল চা খেতে যতটা ভালো লাগে, সাথে যদি বাপুরচি কেক থাকে তাহলে তো ব্যাপারটাই আলাদা। আর এটা কার কার ফেভারিট তোমরাও আমাকে জানাও। তো ওই দেখো আমাদের চা চলে এলো, আর এই চাটা খেতে বেশ মোটামুটি ভালোই ছিল, বাট যা পেয়েছি সেটাই তখন অমৃত লাগছিল ঠান্ডার মধ্যে। তো তারপর কয়েক ঘন্টা যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম মায়াপুর। তো এখনই জাস্ট নামলাম গাড়ি থেকে, আর এই দেখো সামনেই আছে, দেখতে পাচ্ছ কত বড়, মানে বিশাল বড় মন্দিরটা, বিশাল বিশাল। দূর থেকে জাস্ট হিউজ লাগছে, দেখি হিউজ। আর এটা হলো একদম মন্দিরের ফ্রন্ট গেটের সামনে পার্কিং। তো পার্কিংয়ে গাড়ি টাড়ি রেখে এখন আমরা মন্দিরের দিকে যাব। তারপর আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের ফ্রন্ট গেটে যেতে লাগলাম। আর রাস্তার দুই ধারে দেখো এখানে প্রসাদের দোকান, তারপরে খাওয়ার হোটেল, রেস্টুরেন্ট, অনেক কিছুই আছে, কিন্তু টোটাল নিরামিষ। আর এইটা হলো মায়াপুরের মন্দিরের মেন এন্ট্রান্স গেট। আর এখান থেকে দেখছো মন্দিরটাকে দেখা যাচ্ছে, যেটা হলো পৃথিবীর সবথেকে বড় মন্দির। তো বৃন্দাবনের মতন এইখানেও গেটে ঢোকার আগেই আমাদেরকে সবাইকেই এরকম করে তিলক কেটে দিল, যেটা এমনিতে বেশ ভালোই লাগে। ঢুকতেই একটু হালকা ভিড়ের আভাব পেলাম। এই যে পেছনে দেখছো কত লোক ঢুকছে, তবুও তো এটা স্টার্টিং টাইম। আর এইটা হচ্ছে ভোগের কুপন কাটার কাউন্টার। এই যে পরপর দেখছো একটা 40 টাকা, 50 টাকা, 60 টাকা, আর এটা হলো 80 টাকা কুপন কাউন্টার। তো ঢুকেই কিন্তু তোমরা আগে কুপন কেটে নেবে। আর এখানে গেটের বাম দিকেই আছে মন্দিরের সময়সূচি। দেখো মঙ্গল আরতি, ভোগ আরতি, কখন কি হবে পুরো টাইম টেবিল এখানে দেওয়া আছে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে এই জায়গাটা দেখছো, এখানে হয় অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে 24 আওয়ার্স নন স্টপ এখানে কীর্তন হয়। আর এটাই হলো সেই বৃহত্তম ইস্কন মন্দিরের পেছন দিক, যেটা এখনো কনস্ট্রাকশন হচ্ছে। এই বড় যেই এলাকাটা দেখছো এটা হলো মন্দিরের পেছন দিক, আর এইটা হলো মেন মন্দির, যেটার পেছনে এখন আমরা আছি। আর তোমরা যারা এখানে থাকার ব্যবস্থা করবে, তো এই যে এই ঘরগুলো দেখছো, এখানে কিন্তু রুম ভাড়া পাওয়া যায়।
তো মন্দিরে ঢোকার আগেই যে এই জায়গাটা আছে না, এখানে দেখো প্রচুর ফুল আছে, প্রচুর, মানে ফুলগুলো জাস্ট দারুণ লাগছে দেখে। এই যে দেখো, কেমন লাগছে ফুলগুলো? এটা হলো মন্দিরের পেছনে জুতো রাখার জায়গা। এখানে তোমরা জুতো, ফোন, ক্যামেরা সবকিছু জমা দিতে পারো। তো মন্দিরের ভিতরে কিন্তু কোনো ফোন বা ক্যামেরা যেহেতু অ্যালাউ নাই, তো আমি তোমাদেরকে ভিতরটা এখন দেখাতে পারছি না। তো এখানে এই যে পিছনে জায়গাটা দেখছো, এখানে কিন্তু ফোন, ক্যামেরা সবকিছু আমাকে জমা দিয়ে দিতে হবে। আর এই দিকটা হলো মেন মন্দিরের ফ্রন্ট গেট। এখানে লেডিস আর জেন্টস আলাদা আলাদা লাইন করা আছে। আর কত দূর পর্যন্ত এখানে ভিড় আর লাইন চলে গেছে দেখো। মন্দির চত্বরের চারিদিকেই কিন্তু এখানে প্রসাদ আর গোশালা স্টল আছে। মন্দিরের পিছনে এইখান থেকে মন্দিরটাকে দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এইখানে হচ্ছিল ফ্রিতে অন্নদান, খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল এখানে। এখানেও মানুষ লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করছে। তো তোমরা যারা ইচ্ছুক কিছু হেল্প করতে বা ডোনেশন করতে, এই স্টলে এসে মেম্বারশিপ নিতে পারো বা নিজের সামর্থ্য মতন হেল্প করতে পারো বা অন্নদানও করতে পারো। তো আমাদের মন্দিরে দর্শন করা হয়ে গেছে। অনেক রিকোয়েস্ট করলাম যে ক্যামেরা নিয়ে প্লিজ একবার অ্যালাউ করুন, কিন্তু এরা বললো 9টা থেকে 10টা একটা টাইম থাকে যখন ফাঁকা থাকে মন্দির, তখন ক্যামেরার স্পেশাল পারমিশন নিয়ে ওদের কাউকে সঙ্গে নিয়ে তখন ভিতরে এন্ট্রি করা যেতে পারে, ক্যামেরাতে ছবি তুলতে পারা যেতে পারে। একটু খারাপ লাগছে যে ভাবলাম একটু রেকর্ড ফেকর্ড করবো, কিন্তু কোনো অসুবিধা নাই, ঠিকই আছে। দর্শনটাই আগে, মানে মেন দরকার ওইটাই, ছবি তো অনেক হয়। তো ঘুরতে ঘুরতে এখানে দেখলাম গীতা মেলা বলে একটা মেলা বসেছে। এখানে চলছে গীতা মেলা, মানে গীতার যে পাঠগুলো আছে না, এখানে সব এক্সিবিশন করা আছে, মানে ঝুলনের মতন বসেছে, দাঁড়াও দেখাচ্ছি। তো এখানে গীতা এক্সিবিশন বলে বা গীতা প্রদর্শনী বলে একটা স্টল আছে, যেখানে ঝুলনের মতন কৃষ্ণ লীলাগুলোকে বোঝানো হয়েছে। আর ওইদিকে আছে অনেক খাবার দোকান, কাপড়ের দোকান। কিন্তু এইটা দেখে আমার সব থেকে বেশি একটু মজা লাগলো। আর তারপরে দেখো এই যে অনেক রকম ঠাকুর, মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এমনকি মহাভারতের অনেক পাঠ, অনেক কিছুই করা আছে। তো তারপর আমরা বেরিয়ে এখানে দেখতে পেলাম যে গরুর গাড়ি। এটা দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আর এইগুলোই মায়াপুরের একটা অন্যতম জিনিস। একটু এগিয়ে এসেই এখানে একটা থিয়েটার আছে, ডিজিটাল থিয়েটার। মায়াপুরের ডিজিটাল থিয়েটার, এখানে ভগবান শ্রীকৃষ্ণের স্পিরিচুয়াল কিছু জিনিস আধ্যাত্মিকভাবে 3D ভাবে দেখানো হয়। তো এইটা আমি মায়াপুর যতবার এসেছি ততবারই আমি যাইনি। আর এখানে দেখো প্রদর্শনীর সময় সবকিছু দেওয়া আছে, তো তোমরা এখানে টাইম টেবিলটা দেখে নিতে পারো। তারপর এগিয়ে সে আমরা এখানে প্রসাদ কিনে নিলাম। এখানে দারুণ দারুণ কিন্তু প্রসাদ পাওয়া যায়। সব থেকে বেস্ট আমার এই কেকগুলোই লাগে। কিছুটা এগিয়ে সেই এই বিশাল পুষ্পাকারের মন্দিরটা হলো শ্রীলা প্রভুপাদর সমাধি মন্দির। অনেক বড়, এখানে ভিতরে প্রসাদ টোসাদ সবকিছু পাওয়া যায়, মানে ইসকন টাইপেরই অনেক দোকান আছে। তো এর ভেতরে আর যাচ্ছি না, কারণ এটা আমার আগে দেখা হয়ে গেছে, আর এর ভেতরে ফোনও অ্যালাউ নাই। তো এখান থেকে দেখে নাও বাইরে সবকিছু। আমি এর আগে যতবার মায়াপুর এসেছি ভিড় কিন্তু প্রত্যেকবারই ছিল, কিন্তু আজকে ভিড় ছিল প্রচন্ড। একটা মন্দির কর্মচারীর কাছে জানতে পারলাম যে আজকে নাকি 4 লক্ষ মানুষ এসেছে মন্দিরে। চলে এসেছি গদা ভবনে ভোগ খাবো বলে। এই যে এটা হলো গদা ভবন, আর এইখানে আছে লাইন দেবো, তারপরে যাবো এবার ভোগ খেতে। তো চলো তারপরে দেখাচ্ছি কিরকম কি ভোগের সিস্টেম, কিরকম কি আইটেম দেয়, সবকিছু দেখাচ্ছি। চলো। এত মানুষের ভিড় হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্রত্যেকটা কাজ খুব সুব্যবস্থা সম্পন্ন হয়। আর এই কুপনটার প্রাইস হলো 80 টাকা, আর এর নিচেও আছে 40 টাকা, 50 টাকা, 60 টাকা। তো যার যেমন সুবিধা সে সেরকম মানে ভোগ কিনে খেতে পারে। তারপরে আমরা লাইনে লাইনে এগিয়ে গিয়ে এই যে কুপনটা এখানে জমা নিল, আর তারপরে ঢুকেই দেখলাম বেশ ভালো কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। মানে নিজের ভোগটা নিতে হবে, তারপর টেবিল ফাঁকা পেলে সেই টেবিলে বসে যেতে হবে। কিন্তু ভিড় দেখে বুঝে গেছিলাম যে মাটিতে বসা ছাড়া উপায় নেই। তারপরে আস্তে আস্তে লাইনে এগিয়ে যেতেই ফার্স্টেই দিয়ে দিল গরম গরম ভাত, তারপরে ডাল, তারপরে একটা মিক্স ভেজের সবজি, তারপরে দিল একটা রুটি আর পনির আর মটর আলু দিয়ে একটা তরকারি, যেটা খেতে কিন্তু দারুণ ছিল।
আর এই যে দেখছো পায়েস একদম গরম গরম কিন্তু পায়েস ছিল। আর এইখানকার পায়েসের টেস্ট তুমি অন্য জায়গায় এরকম স্বাদই পাবে না। তো খাবারের মধ্যে এই কটা আইটেম ছিল, আর প্রত্যেকটা আইটেমই আনলিমিটেড, তুমি অনেকবার কিন্তু নিতে পারো যতক্ষণ না তোমার পেট ভরে। আর জলের ব্যবস্থাও আলাদা করে ছিল, তোমাকে সেটা জলটা নিয়ে বসতে হবে। কিন্তু প্রথমবারেই যেই পরিমাণ ভোগ ওরা দিয়ে দেয় সেটা খাওয়ার পর দ্বিতীয়বার আর ভোগ নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তারপরে আমরা ভোগ টোগ খেয়ে বেরিয়ে পড়লাম এবার নবদ্বীপের উদ্দেশ্যে। কিন্তু বেরিয়েই চোখে পড়লো এই যে ঘাগড়াগুলো, যেগুলো রিলসে আজকাল অনেকেই পরে নাচ করছে। ভোগ খেয়ে বেরালাম। তো ভোগের ব্যাপারে তো কোনো রিভিউ হয় না, তো ভোগই হয়, সুন্দর খেতে। একটা জিনিস যেটা বুঝলাম যে যেটা 40 টাকা বা 60 টাকার যে কুপনের ভোগটা আর 80 টাকার যেটা, সেটার মধ্যে খুব বেশি একদম তফাৎ নাই, অনেকটাই প্রায় একই। মানে শুধু রুটিটা আছে আর ওইখানে হয়তো খিচুড়ি আর একটু পাঁপড় টাপড় এগুলো দেয়। তো ভাল লাগলো খেয়ে। মায়াপুর থেকে বেরাবো আর যাবো এবার নবদ্বীপ। তো তোমরা দেখতে থাকো এবার নবদ্বীপের কিছু ফেমাস জায়গা যেগুলো, নবদ্বীপের ঘোরার জায়গা যেগুলো, সেগুলো দেখাবো। আর আমি ফার্স্ট টাইম নবদ্বীপ যাচ্ছি। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার সব থেকে সহজ উপায় হলো ফেরিতে করে ঘাট পার হওয়া। কিন্তু আমরা যেহেতু নদী পারাপার হই না, তাই জন্য আমরা এতটা পথ ঘুরে এলাম। তো এখন আমরা এলাম নবদ্বীপে। এসে কিন্তু ফার্স্টে তোমাদেরকে কোনো একটা বাজারে এসে টোটো করতে হবে। তো টোটোতে করেই তোমরা কিন্তু সবকটা এখানে যত ধাম আছে, যত মন্দির আছে, সবগুলো ঘুরতে পারবে। ঠিক আছে, তো আমরা এই টোটো কাকুর সঙ্গে দেখা হলো, খুব ভালো টোটো কাকুটা। তো বলে দাও কোথায় কোথায় যাবো আর কি। এখানে নিমাইয়ের জন্মস্থান আছে, 60 ফুট মহাপ্রভু, তারপরে সোনার গৌরাঙ্গবাড়ি সমাজবাড়ি, রাধারানী আশ্রম, হ্যাঁ, জল মন্দির, কেশবজি মহারাজ, সব জায়গায়। আর এগুলো ঘুরতে টোটাল কিরকম কি খরচা পড়বে একটা টোটোতে? টোটাল এই মাথা ও মাথা টোটালটা ঘুরতে 500 টাকা লাগে। 500 টাকা। তো 500 টাকায় তোমরা এই কটা মন্দির সবগুলো ঘুরে নিতে পারবে। যে একটা টোটো রিজার্ভ করে আরামসে ঘুরে নিতে পারবে। তো চলো আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি কোন কোন জায়গাগুলো ঘোরার আছে। ফার্স্টে যে মন্দিরটা আমরা গেলাম সেটা হলো সোনার গৌরাঙ্গ মন্দির, যেটা দুর্ভাগ্যবশত বন্ধ ছিল। তো এটা ছিল সোনার গৌরাঙ্গ মন্দির, যেটা এখন আপাতত বন্ধ ছিল। তো আসার সময় যদি খোলা থাকে তাহলে ওটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাকিগুলো দেখে আসি চলো। সোনার গৌরাঙ্গ থেকে কিছুটা গিয়েই আছে সমাজবাটি আশ্রম। এটা হলো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটাও দুর্ভাগ্যক্রমে বন্ধ ছিল। ওই জায়গাটাতেও এলাম, এই জায়গাটাও বন্ধ। তো আমাদের সময়ের জন্য হয়তো এরকম হচ্ছে, সব সন্ধ্যের দিক করে খুলবে। তো এবার আমরা এসেছি গুপ্ত বৃন্দাবন, মানে রাধারানী আশ্রম। এক্সাইটমেন্ট আছে এই জিনিসটা দেখার জন্য, কারণ সেই বৃন্দাবনে দেখেছিলাম, এবার এখানে গুপ্ত বৃন্দাবন কিরকম জিনিস এটা আমি দেখিনি আগে, তো দেখবো সেটা। এটা হলো গুপ্ত বৃন্দাবন মন্দির বা রাধারানী আশ্রম, যেটা ঢুকে ফার্স্টেই আমাদের প্রভুর দর্শন হলো। তারপরে চোখে পড়লো দেওয়ালে লেখা এই মহাভারতের বেস্ট শ্লোকটা। তো এবার লাইনে লাইনে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের দিকে। কি জিনিস আমার এখনো এক্সাইটমেন্ট হচ্ছে। এই যে নিচে এদিকে যেতে হবে লাইনে লাইনে ঘুরে ঘুরে। তো এইখানেও দেখলাম অনেক রকম ঝুলন বসানো ছিল। মানে এখানেও কৃষ্ণলীলা বা অন্যান্য ঠাকুরের যে ঘটনাগুলো, সেগুলোকে মূর্তি আকারে এক একটা ছোট ছোট খোপ করে সাজানো ছিল, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল দেখে। তো এরপরে আমরা এসেছি 60 ফুটের চৈতন্য মহাপ্রভুর মন্দির। এখানে নাকি 60 ফুটের একটা মূর্তি আছে, সেটাই দেখবো। তো চলো দেখা যাক। 10 টাকা করে টিকিট পার হেড, টিকিট কেটে তারপরে লাইনে দাঁড়িয়ে যেতে হবে। এটা হলো আমাদের 4th নম্বর ডেস্টিনেশন, 60 ফুটের চৈতন্য মহাপ্রভুর মূর্তি, যেটা ঢোকার আগে এরকম গুহার ভিতর দিয়ে যেতে হলো। তো এখানে গুহার ভিতরে অনেকজন রিলস করছে, ভিডিও করছে, হাসাহাসি হলো। এই মন্দিরে এসেও তোমরা যদি কেউ ভোগ খেতে চাও, তারও এখানে ডিটেলস দেওয়া থাকলো। আর এখানে দেখো, এখানে ঠিক বৃন্দাবনের মতনই, মানে প্রেম মন্দিরে যেমন ছিল না কৃষ্ণর রাসমেলা, সেরকম করে এখানেও সাজানো আছে। এগুলো সব রাত্রেবেলায় লাইট শো হয়, আর এইগুলো ডান্সিং ভাবে মানে ঘোরে মূর্তিগুলো একদম। এখানে ছিল চৈতন্য মহাপ্রভুর একটা আশ্রম টাইপের, যেগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আর এখানে কৃষ্ণ মানে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড আলাদা আলাদাভাবে করা ছিল।
তারপরে কিছু কিছু মূর্তি দর্শন করে এখানে ছোট্ট গোপালকে এখন দোলনা দুলিয়ে আমরা বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনে। তো এখন আমরা এলাম এবার নিমাইয়ের জন্মস্থান, যেটা মানে এটাই মনে হয় নবদ্বীপের আসল জায়গা। মন্দির ঢোকার আগে এত ঝাল পিয়ারা মাখা খেয়েছিলাম যে মুখ থেকে আর কথাই বেরোচ্ছিল না। এটা হলো মহাপ্রভুর জন্মস্থান। সবশেষে গঙ্গা নদীর পার থেকে ওই পারে মায়াপুরের ইস্কন মন্দিরটাকে দেখতে দুর্দান্ত লাগছিল। আর এইটা হলো এই পারে, মানে নবদ্বীপের এই পারে হচ্ছে গঙ্গা আর ওই পারটা হচ্ছে জলঙ্গি নদী। তারপরে শেষে নবদ্বীপের দই খাবো না তাই কি কখনো হয়? তো শেষে আমরা এক হাঁড়ি নবদ্বীপের দই খেলাম, যেটা সবাই মিলে ভাগ করে খেলাম। কিন্তু সত্যি সেই যে টেস্ট, মানে পুরো ক্ষীর লাগছিল খেতে, ক্ষীর। তো আমাদের তো আজকের যাত্রাপথ এখানেই শেষ। তো তোমরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? কমেন্টে হরে কৃষ্ণ লিখতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে।